স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি পারহা তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। চাইলেই সুন্দরবন কিংবা বান্দরবান যাকে যখন খুশি সেখানেই বদলি করতে পারে আইন মন্ত্রণালয়। আর মন্ত্রণালয়ের এই সীমাহীন ক্ষমতার নেপথ্যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এমন মত দিয়ে আইনজীবীরা বলছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতিকে দেয়া অবারিত ক্ষমতার সংশোধন প্রয়োজন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরের ক্ষমতা সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং তিনি সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তা সম্পাদন করিবেন। আইনজীবীদের মতে স্বাধীনতার পর ৫ দশক রাষ্ট্রপতিকে দেয়া ১১৬ অনুচ্ছেদের ক্ষমতা কাজে লাগিয়ে অধস্থন আদালতকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি সরকার। যখন যে সরকার থাকে তারা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেন না। আমরা এরকমও দেখেছি গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেয়া, একটি মামলার উপর দিক থেকে ওহী নাজিল হওয়া এবং বদলির ক্ষেত্রে সুন্দরবনে বান্দরবনে পাঠিয়ে দেওয়া, ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা। এই যে খড়গহস্ত, এই খড়গহস্ত আইন মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এমনও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের জিএ কমিটির মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে যে এই ১০ জন জজকে অমুক জায়গায় ট্রান্সফার করো আর এই ১০ জনকে অমুক জায়গায় করো। তখন মিনিস্ট্রি যাদেরকে পছন্দ হয়েছে ওনাদের ফাইলটা প্রসিড করেছে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পরেই, আর যাদেরটা পছন্দ হয় নাই তাদের ফাইল ৬ মাসেও প্রসিড করে নাই। এদিকে দ্রুত আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে পৃথক সচিবালয় বিচার প্রার্থীদের কতটা সুফল দিবে তা নিয়ে সংশয়ে আইনজীবীরা। মোরওভার 116 লিগালি একটা বার, যেহেতু রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি যেহেতু সরকারের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে লিঙ্ক থাকে এবং যেহেতু মিনিস্ট্রির অধীনে রাষ্ট্রপতির নামে তারা কাজটা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে 116টা অবশ্যই একটু প্রতিবন্ধকতা হয়। ১১৬ অনুচ্ছেদই মূল বাধা, কারণ ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি এটা রুলস অফ বিজনেসের আওতাধীন করে আইন মন্ত্রণালয়কে এই ক্ষমতা দিয়েছেন। ১১৬ দূর হয়ে গেলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ভিন্ন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা দরকার এবং হবে বলে আমি মনে করি। এমন বাস্তবতায় ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেন ১০ আইনজীবী। শুনানি নিয়ে রুল জারির পর পরিবর্তন হয় আদালত। বর্তমানে একটি দ্বৈত বেঞ্চে চলমান রয়েছে সেই রুলের শুনানি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উড়োজাহাজের ভাড়া কমানোর নামে গ্রুপ টিকিট কাটার পদ্ধতি বাতিল করে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এতে আপাতত চাহিদা কম থাকে এমন সময়ে দাম খানিকটা কমলেও শঙ্কা তৈরি হয়েছে ভরা মৌসুমে দাম নাগালের বাইরে চলে যাওয়ার। এজেন্টরা বলছেন, অগ্রিম ও গ্রুপ টিকিটিং বাতিল হলে এয়ারলাইন্সগুলোর আর্থিক ঝুঁকি বাড়ে। এ অবস্থায় বাংলাদেশের ফ্লাইটের সংখ্যা কমে যেতে পারে, আর তাহলে আগামী দিনে টিকিটের দাম লাগাম ছাড়া হওয়ার শঙ্কা আছে। তবে মন্ত্রণালয় বলছে আলোচনার দ্বার উন্মুক্ত আছে। বিশ্বব্যাপী উড়োজাহাজের টিকিট বিক্রির একটি স্বীকৃত পদ্ধতি গ্রুপ বুকিং। এ পদ্ধতিতে এজেন্টরা ফ্লাইট শিডিউল তৈরি হওয়ার পরপরই প্রায় ৬ মাস আগে থেকেই উড়োজাহাজের নির্দিষ্ট সংখ্যক টিকিট কম দামে কেটে নিতে পারেন, যা পরবর্তীতে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। বাংলাদেশেও এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে তা বাতিল করা হয়। একই সঙ্গে বুকিং দেয়া টিকিট ৭২ ঘন্টার মধ্যেই কাটার নির্দেশনাও দিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল এয়ারলাইন্সের স্বীকৃত প্রতিনিধি বা জিএসএ কারসাজি করে টিকিটের দাম বৃদ্ধি করে। তবে গ্রুপ টিকিট বুকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন তারা। কোনো কিছুই নাই যে জিএসএর ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে বা এই করতে পারে। এখানে জিএসএর কোনো কিছুই না। 18 বছর আগেও আমি 250 থেকে 300 ডলারের মধ্যে টিকিট সেল করতাম, এখনও 250 থেকে 300 ডলারের টিকিট সেল করতেছে। জাস্ট অনলি এখানে যেটা হয়েছে বাংলা টাকায় প্রাইসটা বেড়ে গেছে। এজেন্টরা বলছেন, অফ সিজনে এমনিতেই টিকিটের দাম কমে আসে, আবার চাহিদার বিপরীতে দাম বাড়বেই। অ্যাডভান্স বুকিং যেহেতু না থাকবে, তখন আমাদের পারিপার্শ্বিক দেশগুলি ওরা সস্তায় টিকিটগুলি নিয়ে নেবে, যাতে আমাদের প্যাসেঞ্জাররা হয়তো বেশি দামের প্রাইস টিকিট কিনতে হতে পারে, যেহেতু অলরেডি সব লো ফেয়ার প্রাইস বুক বাই আদার কান্ট্রিজ।
একই শঙ্কার কথা বলছেন ওমরা এজেন্টরাও। তারা বলছেন গ্রুপ ওমরার ক্ষেত্রে অনেকেরই ভিসা হয় শেষ মুহূর্তে। এখন গ্রুপ বুকিং বন্ধ হলে একই প্যাকেজে এক ওমরা যাত্রীকে টিকিট কাটতে হবে ভিন্ন রেটে। এখানে কেউ সিন্ডিকেট করতেছে কিনা, যার প্রয়োজন নাই সে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। এই মনিটরিংটা যদি মজবুত করা হয় তাহলে এইটা যাত্রীদের জন্য এবং আমাদের দেশের জন্য সবার জন্য সুবিধা হবে বলে সব পক্ষের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত পুনঃবিবেচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আটাবের প্রতিনিধি, হাবের প্রতিনিধি সবাই আছেন। ওনাদের বক্তব্য সবকিছু মিলিয়েই সরকার সিদ্ধান্তে যাবে। এই সংক্রান্ত টাস্ক ফোর্সও কাজ করছে। গ্রুপ বুকিং বাতিল হওয়ায় এখন প্রতিবেশী দেশগুলো যদি আগেই কম দামের টিকিট বুকিং করতে শুরু করে তাহলে আগামী মৌসুমে বাংলাদেশ থেকে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বাড়ার শঙ্কা আছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। প্রায় 15 মিনিটের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস, তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ সময় ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেন, গেল কয়েকদিন ধরে বেসামরিক এলাকা ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। অনেক মানুষ মারা যাচ্ছে। এবার পুতিনকে আটকাতে ব্যাংকিং বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মাধ্যমে মোকাবেলা করতে হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।